হ্যাঁ, যে কোনো Good একজন morning. বললে হচ্ছে, হ্যাঁ যে কোনো একজন বলুন হবে। Namaskar. নমস্কার। Good morning. হুম। I'm, this is Shantanu Das. ওকে। First, I would like to thank my honorable Sir Prashanjit Sarkar ওকে। uh, for giving me such a chance to say something about selected topic um, between weather, different between American and Bangladesh weather. ইয়েস। ডিফারেন্স, এটা বলতে হবে ডিফারেন্স মানে ভিন্নতা। হ্যাঁ, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পার্টস অফ স্পিচের ভিতরে অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর ডিফারেন্স মানে ভিন্নতা, এটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বলতে হবে যে বিটুইন বাংলাদেশি কালচার অ্যান্ড আমেরিকান কালচার। হ্যাঁ, বাংলাদেশি কালচার, বাংলাদেশি সংস্কৃতি, অথবা বাংলাদেশি ওয়েদার অ্যান্ড আমেরিকান ওয়েদার, মানে আমাদেরকে পার্টস অফ স্পিচটা একটু ঠিক রাখতে হবে। নেক্সট প্লিজ স্টার্ট নাও। Difference. ইয়েস, ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্স বিটুইন বাংলাদেশি অ্যান্ড আমেরিকান। ওকে। Weather. Weather means the state of the atmosphere at a place and time as regard heat, dryness, sunshine, wind, rain, etc. Okay. There are four seasons in US by weather: spring, summer, fall, winter. Uh, Bangladesh, Bangladesh weather এন্ড as এন্ড বাংলাদেশ, এখানে বলেছেন যে আমেরিকা চারটা ঋতু, বলতে হবে এন্ড বাংলাদেশ হ্যাজ 6 সিজনস। বাংলাদেশ yes, হ্যাজ, আর একটু বলা যায় যে দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ, এন্ড Bangladesh, দেয়ার এন্ড দেয়ার আর দেয়ার আর 4 সিজনস ইন আমেরিকা। মানে এই দেয়ার এর ব্যবহারটা কেমন, এই স্ট্রাকচার গুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমি এটা আজকে দেখাবো। দেয়ার মানে হচ্ছে কোথাও কোনো জিনিস স্থিরভাবে আছে, নাই, ছিল, ছিল না, এমন বুঝালে দেয়ার বসে। যেমন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, তখন পাস্ট yes, টেন্সটা, ভার্বটা পরিবর্তন হবে, দেয়ার অয়ার। দেয়ার অয়ার মেনি ইউনিভার্সিটিস ইন ঢাকা। যদি বলি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় ছিল, দেয়ার অজ এ yes, ইউনিভার্সিটি ইন ঢাকা। দেয়ার অজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। দেয়ার এর ব্যবহার, এই স্ট্রাকচার গুলো আমাদেরকে না খুবই কাজে লাগে। যেমন এই যে বাংলা বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না, এমনটি যদি থাকে দেয়ার ব্যবহার করতে হয়। তো বাক্যটা বলতে চাচ্ছিলেন যে বাংলাদেশে 6টি ঋতু আছে এবং yes. আমেরিকাতে 4টা ঋতু আছে। তাহলে এখানে দেয়ার দিয়ে বলতে হবে। ওকে, নেক্সট। There are four seasons in USA. ইয়েস। By weather: spring, summer, fall, and winter. And Bangladesh, there are 6 seasons in Bangladesh, such as summer, rainy, autumn, late autumn, and spring, winter, and spring. Uh, Here, America, the winter and rainy, both the one season, and the autumn and late autumn together the fall. Fall means autumn. ওকে। So Bangladesh, America has the fourth season. Uh, আগে বাংলাটা সাজাতে হবে, হ্যাঁ নিজের ভিতরে বাংলাটা সাজাতে হবে যে আমি কি বলতে চাচ্ছি। বলা যায় যে দ্য ওয়েদার অফ আমেরিকা ইজ ভেরি ওয়েল ফর আওয়ার হেলথ, ফর আওয়ার বডি, সাচ এজ সামটাইমস হেয়ার স্প্রিং আর উইন্টার। আই থিঙ্ক মোস্ট অফ দ্য স্টেটস অফ আমেরিকা ইট ইজ ভেরি কোল্ড ইন উইন্টার সিজন। উইন্টার সিজনে কিছু কিছু স্টেটে প্রচুর পরিমাণে শীত পড়ে, দেখেছি যে অনেক স্টেট থেকে অনেকে পড়ে। আবার অনেকে, যেমন টেক্সাস কিছুদিন আগে খুব গরম চলছিল, যেটাকে লু হাওয়া বলে। হ্যাঁ, ভারতের অনেক জায়গায় দেখা যায় টেক্সাসে অনেক গরম পড়েছিল। তো এটা হচ্ছে খুব বিচিত্র একটা দেশ, এবং অনেক জায়গায় অনেক রকম ঋতু, কখনো কোথাও শীত চলছে, আবার কখনো কোথাও কিন্তু গরম চলছে। ভারতবর্ষে এটা হয়ে থাকে, দেখা যাচ্ছে শিলিগুড়ি, চেরাপুঞ্জি প্রচুর পরিমাণে শীত চলছে। আসাম, তারপর হচ্ছে কাশ্মীরি, আবার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে গরম চলছে। তো এটা বলতে বলা যায় যে sometimes somewhere is so hot and somewhere is so cold in America. আমেরিকাতে অর্থাৎ কখনো কখনো কোথাও there are so many
বৈচিত্র্য, ডাইভার্সিটি ইন ওয়েদার, অর্থাৎ আবহাওয়ায় খুব বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অ্যাট প্রেজেন্ট আই থিঙ্ক ইন ইউর স্টেট ইট ইজ উইন্টার অর সামার। আপনাদের ইসে এখন ইসে কেমন, এখন আবহাওয়াটা কেমন? হাউ ইজ দ্য ওয়েদার ইন ইউর স্টেট? Autumn. Autumn চলছে, yes, autumn. But Bangladesh, in our country at present, it is very too hot. It is month of Bhadra and Ashwin. It is called Sharatkal. But in this season, it should be nor hot nor cold. শরৎকালে ঠান্ডাও হওয়া কথা না, গরমও না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঋতু বৈচিত্র্য, ঋতু পরিবর্তনের কারণে ইট ইজ ভেরি হট। এখন প্রচন্ড পরিমাণে তাপ চলছে। বাট after some months or after 2 months or 1 month later you will come winter in our country. 1 থেকে 2 মাস পরেই আমাদের দেশে শীত আসবে, হয়তোবা একটু শীতের আবহাওয়াটা আসতে পারে। ইট মে কাম, আসতে পারে, মে। আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিলে দেখতে পারবো। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা খুবই খুবই উপকারী, এটা প্র্যাকটিস করলে এই ধরনের কথাগুলোও বলা যায়। তারপর আরো একটা বাক্য এখানে বলা যায় যে আহ, প্রথম যখন আমরা আমেরিকায় এসেছিলাম, হোয়েন উই কেম টু আমেরিকা এট ফার্স্ট, ইট ওয়াজ ভেরি হার্ড টু মেনটেইন দ্য ওয়েদার উইথ আওয়ার হেল্প। যেমন অনেকেই কিন্তু আমেরিকাতে গিয়ে প্রথমে ওয়েদারের সাথে শুট করতে পারে না। নিউ ইয়র্ক থেকে একজন ক্লাস করে আমাদের তাহমিনা আপা, উনি বলছিল যে আরো 1-2 মাস আগে তখন ওখানে আহ, সম্ভবত স্প্রিং চলছিল, তো বললো যে মানে আবহাওয়াটা শুট হচ্ছে না। বাংলাদেশে আসছিল বেড়াতে, এবার বাংলাদেশ থেকে যাওয়ার পরে আবহাওয়াটা তার শরীরের সঙ্গে ম্যাচ করছে না। তো বাট অ্যাট প্রেজেন্ট দ্য ওয়েদার হ্যাজ বিন ম্যাচড উইথ আওয়ার বডি। বর্তমানে আমাদের শরীরের সাথে আবহাওয়াটা ম্যাচ করে গেছে। অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে হবে, এই জায়গাটা আমি একটু দেখাতে চাই যে বাক্য দিয়ে কথা বলতে গেলে, ইংরেজি সাজাতে গেলে আমাদেরকে ঠিক এইভাবে বলতে হবে। যেমন এখানে এই যে বঙ্গানুবাদ দিয়েছি, ডক্টর আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। অনেক বড় একটা বাক্য, তাই না? তো এই বড় বড় বাক্য আমরা কিভাবে মানে ইয়ে করব, ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজিতে করব। তো এখানে প্রথমে আমাকে সাবজেক্ট আনতে হবে। ওই যে একটা বাক্য বলেছি যে আলফ্রেড নোবেল, ডক্টর আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। এখানে সাবজেক্ট কোনটি? কর্তা হচ্ছে আলফ্রেড নোবেল। ভার্ব কোনটি? ওয়াজ। ভার্ব লক্ষ্য করতে হবে, সাবজেক্টের পরে কি দিতে হয়? ভার্ব। আপনি যখনই মনে মনে কোনো বাংলা বাক্য সাজাবেন, সেই বাংলা থেকে ইংরেজি করতে যাবেন, এটা প্র্যাকটিস করলে না সাথে সাথে হয়ে যায়। প্রথমে একটু দেরি লাগে, পরে একটা সময় হয়ে যায়। যেমন এখানে সাবজেক্ট নিয়েছি ডক্টর আলফ্রেড নোবেল, ডক্টর আলফ্রেড নোবেল। ভার্ব কি? অসবর্ন। অসবর্ন কেন হলো? এটা হচ্ছে প্যাসিভ মুড, হ্যাঁ। কারণ জন্মগ্রহণ কিন্তু নিজে নিজে করা যায় না, এটা আমাকে কেউ দিয়েছে, ডাক্তার দিয়েছে, আমার মা আমাকে জন্ম দিয়েছে। তো বলছে ডক্টর আলফ্রেড নোবেল অসবর্ন। ডক্টর আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেছিলেন অন 21 অক্টোবর। অক্টোবর, হ্যাঁ, অক্টোবর না, এটা অক্টোবর, এট 1833 এট স্টকহোম। এখানে এলটা কিন্তু সাইলেন্ট, স্টক হোম না, এখানে হোম, HOM, এল কিন্তু এখানে সাইলেন্ট লেটার। অর্থাৎ 1833 সালের 21শে অক্টোবর স্টকহোমে জন্মগ্রহণ করেন। আর এই স্টকহোম কোথায়? ইন সুইডেন। ইন সুইডেন, অ্যাট স্টকহোম, অর্থাৎ সুইডেনের একটা শহরের নাম হচ্ছে স্টকহোম। তো যেহেতু সুইডেন বড় জায়গা, এর পূর্বে ইন বসবে, আর ছোট জায়গায় পূর্বে অ্যাট বসবে। যেমন সে ঢাকার গুলশানে বসবাস করে, হি লিভস ইন ঢাকা অ্যাট গুলশান। হি লিভস ইন ঢাকা অ্যাট মিরপুর, অ্যাট উত্তরা। কিন্তু শুধু যদি বলি সে মিরপুরে বসবাস করে, হি লিভস ইন মিরপুর। যেমন আমি খুলনায় বাস করি, আই লিভ ইন খুলনা। আমি শেরপুরে বাস করি, আই লিভ ইন শেরপুর, আই লিভ ইন জামালপুর। কিন্তু যদি বলি আমি বাংলাদেশের শেরপুরে বসবাস করি, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট শেরপুর, তখন শেরপুরকে ছোট করে দেখানো হচ্ছে, বাংলাদেশটা হচ্ছে বড়। প্রেপোজিশনের ক্লাসটা আমি একটু নিব। প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটাই কিন্তু অব্যয়। ভাষাটা শিখতে গেলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে, যেমন আমরা মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইলে অনেকগুলা পার্টস থাকে, ডিসপ্লে থাকে, ব্যাটারি থাকে, সিম কার্ড থাকে, আইসি থাকে, মাউস থাকে, সিপিইউ, অনেক কিছু থাকে। সরি, মাউস না, সিপিইউ, মাদারবোর্ড, র্যাম, রম, অনেক কিছু। এখন এইখানে আমাদেরকে একটা ভাষাকে খুলে ফেলতে হবে। সাইকেলের গ্যারেজে যেমন মেকানিক সাইকেল খুলে ফেলতে পারে, আবার একটু পরে সে লাগিয়ে দিতে পারে, এখানেও কিন্তু ঠিক তাই। আমাদেরকে একটা বাক্য খুব সুন্দর করে অ্যানালাইসিস করা শিখতে হবে। সেটা
আমাদেরকে পার্ট বাই পার্ট খুলে ফেলতে শিখতে হবে, আবার পার্ট বাই পার্ট জোড়া লাগানো শিখতে হবে। তো এটা হচ্ছে প্রেপোজিশনের ব্যবহার। অ্যাট স্টকহোম ইন সুইডেন, আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন অন 21st October at 1833 অ্যাট স্টকহোম ইন সুইডেন। বাংলাটা আমরা একটু এবার দেখি কিভাবে সাজালাম এখানে। আলফ্রেড নোবেল, ডক্টর আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তাহলে প্রথমে সাবজেক্ট দিয়েছি, তারপর ভার্ব দিয়েছি, তারপর প্লেস দিয়েছি, সরি টাইম দিয়েছি, তারপর হচ্ছে এখানে প্লেস দিয়েছি। এটা আমি দেখাবো। অ্যাডভার্বের ব্যবহারটা কিছু কিছু বিষয় আছে খুবই ইম্পর্ট্যান্ট, যেমন অ্যাডভার্বের ব্যবহার, ভার্বের ব্যবহার। কিন্তু আপনি যদি বলেন প্রেপোজিশন, ইন্টারজেকশন, এটা বেশি কিন্তু গুরুত্ব না। সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ভার্ব, প্রেপোজিশন, সাবজেক্ট, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়ালস বলে এটাকে। অ্যাডভার্ব ব্যবহার করে করে আমরা কিন্তু বাক্যগুলোকে অতি সহজে ছোট বাক্য থেকে বড় বাক্যে ব্যবহার করতে পারি। আমি এটা দেখাবো যে MPT, ম্যানার, প্লেস, টাইম। ম্যানার মানে হচ্ছে ধরন, প্লেস মানে জায়গা। আবার তবে সব জায়গায় কিন্তু এটা প্রযোজ্য হয় না, কিছু কিছু ক্ষেত্রে যখন একেবারে বড় বাক্য হয় তখন এটাকে অবলম্বন করতে হয়, ম্যানার, প্লেস, টাইম। তো বলছে আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। দেখেন এইগুলো আমি দিয়ে দিব, হ্যাঁ, 1 মিনিট। হুম, কত সালে জন্মগ্রহণ করেছে, হুম, তাহলে এই সালটা কি করে দেওয়া যেত না? ওই আলফ্রেড নোবেল অসবর্ন, হ্যাঁ এটা পরে দিলেও আপনি দিতে পারতেন তখন। MPT, হ্যাঁ, ইন স্টকহোম, ইন, তখন হ্যাঁ হ্যাঁ, at Stockholm in Sweden on 1833, 1833 on 21st October, এটা শেষে দিলেও হইতো, এটা দেওয়া যাবে। এটা হচ্ছে কি, যেমন অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা আমি বলেছিলাম যে এটা শেষেও বসতে পারে, মাঝেও বসতে পারে, আবার এটা হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ওভাবে দিতে পারবেন। এখন আমার মেইন কথা হচ্ছে কি, এইখানটাতে আমাদের একটা জিনিস শিখতে হবে, এইভাবে কোনো বাংলা প্যাসেজ থেকে আমরা ইংরেজি করতে পারি কিনা নিজেদেরকে নিজেরা পরীক্ষা দিতে হবে। তিনি ছিলেন একজন প্রকৌশলী ও ও রসায়নবিদ, কেমিস্ট যাকে বলে। তাহলে এইটার ইংলিশ কি হয় বলেন তো একটু, তিনি ছিলেন একজন প্রকৌশলী he was an engineer and the chemist. কেমিস্ট, ইয়েস, কেমিস্ট মানে হচ্ছে রসায়নবিদ। হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড এ কেমিস্ট, তিনি ছিলেন একজন প্রকৌশলী ও রসায়নবিদ। দেখেন বাক্যটা আপনি নিজে নিজে ইংরেজি না দেখেই ইংরেজি করে দিয়েছেন। এইভাবে আমাদেরকে ধীরে ধীরে ধাপে ধাপে এগোতে হবে। তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন স্থপতি ও গবেষক। তাহলে এটা কি হয়, তার বাবা, And his father was mm, his father হিজ his father ফাদার, ইমানুয়েল নোবেল ওয়াজ was অ্যান আর্কিটেক্ট, একজন স্থপতি, অ্যান্ড, হ্যাঁ, অ্যান্ড এ গবেষক, সায়েন্টিস্ট, ইয়েস, বিজ্ঞানী, হ্যাঁ, গবেষক। তাহলে তার বাবা ছিলেন একজন স্থপতি, এবং হিজ ফাদার ইমানুয়েল নোবেল ওয়াজ অ্যান আর্কিটেক্ট অ্যান্ড রিসার্চার। রিসার্চার মানে হচ্ছে গবেষক, হ্যাঁ, রিসার্চ যিনি করেন তাকে বলা হয় রিসার্চার, গবেষক। আচ্ছা, লেলিনগ্রাদে তার অস্ত্রের ব্যবসা ছিল। লেলিনগ্রাদে তার অস্ত্রের that ব্যবসা ছিল। হুম, he has হুম, he had হুম, হি হি হ্যাড অ্যামিউনিশন, মানে অস্ত্রের ব্যবসা, অ্যামিউনিশন বিজনেস। and অ্যামিউনিশন বাক্যটা আমরা একটু মনে রাখবো, একটু খাতায় লিখে রাখেন, অ্যামিউনিশন বিজনেস, অস্ত্রের ব্যবসা, AMMUNITION, অ্যামিউনিশন বিজনেস এট লেলিনগ্রাদ। অর্থাৎ এই রাশিয়ার একটা জায়গার নাম হচ্ছে লেলিনগ্রাদ, এইখানে অস্ত্রের ব্যবসা ছিল। হুম, দেখেন বাক্যগুলো কত সহজে তৈরি করা যায়। এইভাবে একটু চেষ্টা করেন, কয়েকদিনের ভিতরে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। তারপর 1850 সালে আলফ্রেড নোবেল তার বাবার কোম্পানিতে যোগ দেন। এই দেখেন বাক্যটা খেয়াল করেন, দেন, দেন মানে কি then বলেন তো। এই যে সালটা কিন্তু 1850, কত বলেছি, 1850, হ্যাঁ। তাহলে এইখানে 1850 এটা কিন্তু চলে গিয়েছে অনেক আগে। তাহলে বাংলা, then হ্যাঁ, যোগ দিয়েছিলেন, তো দিয়েছিলেন না বলে এখানে লিখেছেন দেন। তো আমাকে কিন্তু ধরে নিতে হবে যে তিনি তার বাবার কোম্পানিতে 1850 সালে যোগদান করেছিলেন বা যোগ দিয়েছিলেন, হ্যাঁ। তাহলে যোগ দেওয়া ইংরেজি কি বলেন, হি জয়েন্ট join he joined um ইন হিজ ফাদার্স কোম্পানি
Others company at 1850 1850। আচ্ছা, কয়েক বছর পর আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। এইটুকের ইংরেজি কি হবে? কয়েক বছর পর আলফ্রেড ডিনামাইট আবিষ্কার করেন। after few years, after few years, Alfred Nobel dynamite আবিষ্কার করেন, invented dynamite. থ্যাংক ইউ। ইনভেন্টেড আমি আগের দিন বলেছিলাম যে সম্পূর্ণ নতুন কোন জিনিস আবিষ্কার করার ক্ষেত্রে ইনভেন্টেড বলবে। আর যখন নতুন কোন জিনিস মানে পৃথিবীতে আছে নতুন করে মানুষের সামনে তুলে ধরাকে কি বলে? ডিসকভার। ডিসকভার। দেখবেন টিভিতে একটা চ্যানেল রয়েছে ডিসকভারি। যাই হোক, তাহলে এখানে বাক্যটা কি হবে? আফটার ফিউ ইয়ার্স হি ইনভেন্টেড ডিনামাইট। কয়েক বছর পর আলফ্রেড নোবেল ইনভেন্টেড ডিনামাইট। তিনি ডিনামাইট ব্যবসা হতে প্রচুর আয় করেন। তাহলে কি হবে? হি আর্ন লট অফ মানি ফ্রম হিজ ইয়েস। হ্যাঁ, তাহলে বলছে যে তার ডিনামাইট ব্যবসা থেকে তিনি প্রচুর, বলছে যে হি আর্নড, তিনি আয় করেছিলেন। আর্নের পরে ইডি যোগ করতে হবে। হি আর্নড আ লট অফ মানি, প্রচুর টাকা ইনকাম করেছিলেন ফ্রম ডিনামাইট বিজনেস। ফ্রম ডিনামাইট বিজনেস, এই ডিনামাইট ব্যবসা থেকে তিনি প্রচুর ইনকাম করেছিলেন। দেখেন বাক্যগুলো নিজে নিজেই করা যাচ্ছে, কিন্তু এইভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি আমরা আরো শিখতে পারবো। তো যাই হোক, আমরা এটা চালু রাখবো এখন থেকে। এরপর কি? তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সৃজনশীল কাজে কাউকে উৎসাহিত করতে একটি পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেন। দেখেন আপনাকে বলা হলো যে আমেরিকাতে কোনো কনফারেন্সে বললো যে আপনি আলফ্রেড নোবেলকে চেনেন, ডু ইউ নো আলফ্রেড নোবেল? আপনি বললেন ইয়াস, আই হ্যাভ হার্ড দ্য নেম অফ আলফ্রেড নোবেল, আই নো হিম। এবার আপনাকে বলা হলো যে প্লিজ সে সামথিং ইন ইংলিশ অ্যাবাউট আলফ্রেড নোবেল। এইবার এই কথাগুলাই মনে করেন আপনার তখন মনে পড়বে যে স্যার আমাকে পড়িয়েছিল কত সালে তিনি সুইডেনে জন্মগ্রহণ করেন, কত সালে তিনি বাবার কোম্পানিতে যোগ দেন, হ্যাঁ, কিভাবে তিনি টাকা আয় করেন। এগুলো আপনার ব্রেনে বাংলায় থেকে যাবে। কিন্তু ইংরেজিতে বলতে গেলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সাজিয়ে কথা বলা শিখতে হবে। তো কথা বলতে গেলে আমরা যেহেতু অ্যাজ উই আর বাঙালি, দেখবেন সর্বপ্রথম এই কথাগুলো আপনার মাথায় বাংলায় চলে আসে। একজন আফ্রিকান লোক যখন ইংলিশে বলবে তখন তার সব কথাগুলো কিন্তু তার মাথায় আগে ওই আফ্রিকার যে আঞ্চলিক ভাষা ওই ভাষাতে চলে আসবে, কারণ আমাদের রক্তের সাথে এটা মিশে আছে। আপনি চিন্তা করে দেখেন, এখনো আপনি ঘুম পড়লে যদি কোনো স্বপ্ন দেখেন বাংলাদেশকে নিয়ে বা কাউকে নিয়ে, স্বপ্ন কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আপনি ইংলিশে দেখতে পারেননি, পারবেনও না, কারণ আপনার রক্তে কিন্তু বাংলা মিশে আছে। তো আমাদেরকে ইংরেজিতে কথা বলতে গেলে আগে এই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা শিখতে হবে। এটা আমি একদিন বলেছিলাম যে GTM মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। একটা সময় কিন্তু এটা ছিল, এই গ্রামার ট্রান্সলেশন মেথডে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কথা বলতাম। তো এই মেথডটা আমাদেরকে ভালো করে শিখতে হবে, কারণ এইভাবে হচ্ছে বেস্ট ভাবে, হ্যাঁ ক্লাসে, তো এইভাবে আমাদেরকে কথা বলাটা শিখতে হবে। কিভাবে আমরা কথা বলবো? এই বাংলা থেকে ইংরেজি করতে হবে। প্রত্যেকদিন আমি এমন একটি দুইটি করে প্যাসেজ আপনাকে দিয়ে দিব, এগুলো একটু অনুবাদ করবেন। আচ্ছা, তারপরটা দেখেন, তিনি ডিনামাইট ব্যবসা হতে প্রচুর টাকা আয় করেন, এটা হয়ে গেছে। এরপর তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সৃজনশীল কাজকে উৎসাহিত করতে একটি পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেন। হুম, এইটুকের ইংলিশ কি হবে? হুম, তাহলে বলতে হবে হি আন্ডারটুক, মানে তিনি গ্রহণ করেছিলেন, এ প্ল্যান, একটা পরিকল্পনা, টু গিভ অ্যান অ্যাওয়ার্ড, টু গিভ অ্যান অ্যাওয়ার্ড ফর ফর এনকারেজিং, মানে উৎসাহিত করতে, দা ক্রিয়েটিভ ওয়ার্ক, মানে সৃষ্টিশীল কাজকে, ফর সেটিং আপ পিস ইন দা ওয়ার্ল্ড, ফর সেটিং আপ পিস ইন দা ওয়ার্ল্ড। বাংলাটা কি হলো? তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাউকে সৃজনশীল কাজকে উৎসাহিত করতে একটি পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। অনেক বড় বাক্য। কিভাবে করলেন? হি আন্ডারটুক এ প্ল্যান, তিনি একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। টু গিভ, দিতে, অ্যান অ্যাওয়ার্ড, একটা পুরস্কার দিতে একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিসের জন্য? ফর এনকারেজিং, উৎসাহিত করতে, দ্য ক্রিয়েটিভ ওয়ার্ক ফর দ্য সেটিং আপ পিস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি একটা পুরস্কারের কথা চিন্তা করলেন, যে আমি তো মরে যাব, আমি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা পুরস্কার দিব। এই পুরস্কারকে আলফ্রেড নোবেলের নাম অনুসারে নামকরণ করা হয় এবং এটাকে নোবেল পুরস্কার বলা হয়।
তাহলে ইট ওয়াজ নেমড আফটার, দেখেন ইট, দিস অ্যাওয়ার্ড, এটা দেখে ঢাকা পড়েছে, দিস অ্যাওয়ার্ড ওয়াজ নেমড আফটার, নেম আফটার মানে হচ্ছে নামকরণ করা, আর বাক্যটা যেহেতু পাস্ট ফর্ম তাই হবে এখানে নেমড আফটার, নেমড আফটার আলফ্রেড নোবেল, অ্যান্ড ইট ওয়াজ কল্ড নোবেল প্রাইজ, এই পুরস্কারটার নামকরণ করা হয়েছিল নোবেল পুরস্কার, এবং এটা আলফ্রেড নোবেলের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছিল, আর এর জন্য এটাকে বলা হয় নোবেল পুরস্কার। 1901 সাল হতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, তাহলে কি হবে বলেন তো? 1901 সাল থেকে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, ইট হ্যাজ বিন দেওয়া হচ্ছে। ইট ইজ বিং গিভেন, দেখেন এটা ভয়েস চেঞ্জের প্যাসিভ মুডে বলছে আলফ্রেড নোবেল, ইট ওয়াজ কল্ড নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ হ্যাজ বিন গিভেন, এখানে হ্যাজ বিন না ইজ বিং হবে, মানে ভাত খাওয়া হচ্ছে, রাইস ইজ বিং ইটেন, কাজটি করা হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে ইজ বিং, অ্যাম বিং, আর বিং এগুলা আনতে হয়, ইজ বিং, অ্যাম বিং, আর বিং এগুলা আনতে হয়, আর হ্যাজ বিনটা কখন হবে? দেওয়া হইয়াছে, হ্যাঁ প্রেজেন্ট, হ্যাঁ ইয়েস, আর কন্টিনিউয়াস টেন্সে বিং হয়, অ্যাবসলিউটলি রাইট, আর যখন প্রেজেন্ট পারফেক্ট হবে তখন হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন। এখানে যেটা লেখা হয়েছে নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ হ্যাজ বিন গিভেন সিন্স 1901, এটা একদিকে ঠিক আছে যে 1901 সাল থেকে, কিন্তু বাক্যটা এমন করলে হয় দ্য নোবেল প্রাইজ ইজ বিং গিভেন সিন্স 1901। আচ্ছা, এখানে আমরা আরো অনেক অনেক কিন্তু প্যাসেজ রেখেছি, দেখেন অনেকদিন আগে। আচ্ছা, তো আমরা এটা একটু একবার এবার ইংলিশে পড়ে আসি, ইংলিশে এটা পড়েন, ডক্টর আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন, ইংলিশ পড়ে এবার বাংলা করবেন, উল্টা দিকে এগোবো, বাংলা থেকে ইংরেজি করেছি, এখন ইংরেজি থেকে বাংলা করবো। Dr. Alfred Nobel was born on uh, 21st October 1833 at uh, Stockholm, স্টকহোম, Stockholm in Sweden. He was an engineer and কেমিস্ট, chemist. Chemist. His father, uh, Immanuel Nobel, was an architect আর্কিটেক্ট, হ্যাঁ আর্কিটেক্ট, and researcher. রিসার্চার, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, অর্থাৎ হিজ ফাদার ইমানুয়েল নোবেল, তার পিতা ইমানুয়েল নোবেল অজ ছিলেন, কি ছিলেন? অ্যান আর্কিটেক্ট অ্যান্ড রিসার্চার, একজন স্থপতি এবং একজন গবেষক। হ্যাঁ, ইংরেজি দেখে আমরা বাংলা অনুবাদ করব। হি হ্যাড, মনে করেন আপনি আমেরিকান একটা বই পড়তেছেন, আপনার ছেলে স্কুল থেকে আসলো, দেখলেন তার ব্যাগে সম্পূর্ণ ইংরেজি বই, কোনো বাংলা নাই, এখন ওই বইগুলো পড়ে আমাদেরকে বুঝতে হবে, যেহেতু তারা ওই দেশে লেখাপড়া করতেছে, অবশ্যই তাদের বইগুলা সব ইংলিশ মিডিয়াম, একেবারে ফুল ইংলিশ, তো এই ইংলিশ পড়ে আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে একটু বাংলা করার চেষ্টা করতে হবে। তারপর কি বলছে? হি হ্যাড অ্যামিউনিশন বিজনেস অ্যাট লেলিনগ্রাদ, এইটুকের অর্থ কি? তার লেলিনগ্রাদে অস্ত্রের ব্যবসা ছিল। দেখেন হ্যাভ মানে হচ্ছে আছে, আর এখানে হ্যাড মানে হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম, হি হ্যাড অ্যামিউনিশন বিজনেস অ্যাট লেলিনগ্রাদ, লেলিনগ্রাদে তার অস্ত্রের ব্যবসা ছিল। তারপর In 1850, Alfred Nobel joined his father's company. 1850 সালে অ্যালফ্রেড নোবেল তার পিতার কোম্পানিতে যোগ দিয়েছিলেন। আফটার সাম ইয়ার্স, কিছুদিন পর কিছু বছর পর আলফ্রেড নোবেল ইনভেন্টেড ডিনামাইট। কয়েক বছর পর আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। He earned a lot of money from dynamite business. তিনি প্রচুর টাকা ইনকাম করেছিলেন ডিনামাইট ব্যবসা থেকে। তিনি ডিনামাইট ব্যবসা থেকে প্রচুর টাকা আয় করেছিলেন। ঠিক আছে। He undertook a plan to give an award for encouraging the creative work for setting up
peace in the world. বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য টু গিভ অ্যান অ্যাওয়ার্ড। হ্যাঁ, এখানে বলছে যে হি আন্ডারটুক এ প্ল্যান, সে একটা পরিকল্পনা গ্রহণ করেছিল, টু গিভ অ্যান অ্যাওয়ার্ড, একটা পুরস্কার দেওয়ার জন্য সে একটা পরিকল্পনা গ্রহণ করেছিল। ফর এনকারেজিং, পুরস্কারটা ছিল উৎসাহ দেওয়ার জন্য, দ্য ক্রিয়েটিভ ওয়ার্ক ফর সেটিং আপ পিস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যারা শান্তি প্রতিষ্ঠা করবে তাদেরকে এনকারেজিং, উৎসাহিত করার জন্য তিনি একটা পুরস্কার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। হুম, তারপর কি হবে? দ্য অ্যাওয়ার্ড ওয়াজ নেইমড আফটার, এই পুরস্কারটার নামকরণ করা হয়েছিল আলফ্রেড নোবেল, অ্যান্ড ইট ওয়াজ কল্ড নোবেল প্রাইজ, এই পুরস্কারটা আলফ্রেড নোবেলের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল এবং এটাকে বলা হতো বা এটাকে বলা হয় নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার। এই নোবেল হচ্ছে আলফ্রেড নোবেলের নাম অনুসারে এসেছে। 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। The Nobel Prize has been given since 1901, 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখানে আরো প্যাসেজ দিয়েছি দেখেন, a long time ago the town of Hamelin in Germany was faced with a great problem, অর্থাৎ অনেক দিন আগে জার্মানির হ্যামেলিন শহর এক বিরাট সমস্যার সম্মুখীন হয়েছিলেন। গল্পটা আমরা ছোটবেলায় পড়েছি যে যা হ্যামেলিনের বাঁশিওয়ালা, হ্যামেলিনের বাঁশিওয়ালা, আমরা ছোটবেলায় এটা পড়েছিলাম যে ওই ইঁদুর তাড়ানোর জন্য ইঁদুরের প্রভাব, তারপর সেই, যাই হোক কাহিনীটা অনেক লম্বা, কিন্তু এখানে বাংলা দেখে দেখে একটু ইংরেজি করব আমরা বাসায় বসে, এটা হোমওয়ার্ক থাকবে। আর লং টাইম এগো, প্রথমে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করতে হবে, যদি না পারা যায় তখন এখানে উত্তরটা দেওয়া আছে। আ লং টাইম এগো, অনেক দিন পূর্বে, দ্য টাউন অফ হ্যামেলিন, হ্যামেলিন শহর, ইন জার্মানি, জার্মানির, was faced with a great problem, একটা বড় সমস্যার মুখোমুখি হয়েছিল। এটা ইঁদুরে ভরে গিয়েছিল, এইটুকের ইংলিশ কি হবে? এটা ইঁদুরে ভরে গিয়েছিল। তাহলে ইট বিকেম ফুল অফ র্যাটস, ইট বিকেম ফুল অফ র্যাটস, ইঁদুরে ভরে গিয়েছিল। তো এইভাবে আমরা যদি কথা বলি, আমরা যদি কথা বলার প্র্যাকটিস করি, আমরা বিভিন্ন রুল যদি দেখতে থাকি, কেন আমরা পারবো না? কথা বলাটা খুবই সহজ। দেখেন, কথা বলতে গেলে শুধু একটু সার্চিং মাইন্ড থাকা লাগে, অর্থাৎ একটা উৎসুক মন, আমি ইংরেজি শিখবো, হ্যাঁ আমাকে কথা বলতে হবে, এইটুকু যদি থাকে কথা বলা যাবে। দেখেন এখানে আমরা কয়েকটা রুল দিয়েছি একটু, যেমন শুড ব্যবহার করেছি, তোমার করা উচিত, ইউ শুড ডু, তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট, তোমার হওয়া উচিত, ইউ শুড বি, যদি বলি তোমার ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বি আ ডক্টর, তোমার করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং, তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, তোমার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান, এটি করা উচিত, ইট শুড বি ডান, তোমার পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি, তোমার ধৈর্যশীল হওয়া উচিত, ইউ শুড বি পেশেন্ট, তোমার আশাবাদী হওয়া উচিত, ইউ শুড বি অপটিমিস্টিক। হ্যাঁ, শুড দিয়ে করেছেন। এরপর দেখেন অনেকেই রুল শিখতে হবে, যেমন ক্যান, কুড, মাস্ট, এগুলো একটু দেখি, ল্যাঙ্গুয়েজ ড্রিলে যখন প্রবেশ করব তখন এটা লাগবে। আমি করতে পারি, আই ক্যান ডু, সামর্থ্য বোঝালে কি হবে? ক্যান, সামর্থ্য বোঝালে কি হবে? ক্যান, মনে রাখবেন। আর যখন সম্ভাবনা বোঝায় তখন হবে মে, তখন কি হবে বলেন? মে। আমি করতে পারি, সামর্থ্য বোঝালে আই ক্যান ডু, আমি করতে পারি, সম্ভাবনা বোঝালে আই মে ডু, আই মে ডু। আমি করতে পারতাম, ক্যানের একটা পাস্ট ফর্ম বোঝায় আই কুড ডু, আমি অবশ্যই করব, আই মাস্ট ডু, আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আমি করতেও পারি, আই মে ডু, আমি করতেও পারি, আই মে ডু, আমি করতেও পারতাম, আই মাইট ডু, আই মাইট ডু, আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু, আই হ্যাড টু ডু, আমি করতাম, অতীতের অভ্যস্ততা, তখন আই ইউজ টু ডু, আই ইউজড, ইউএসইডি, অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু বসে। যেমন বলেন তো, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরি ডে। আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। আমি প্রতিদিন অফিসে যেতাম, আই ইউজ টু গো টু অফিস এভরি ডে। সে প্রতিদিন একটি করে ছবি আঁকতো, হি ইউজ টু ড্র আ পিকচার এভরি ডে, ইউএসইডি। হ্যাঁ, এইগুলো দেখেন কথা বলাটা না খুবই সহজ, এই স্ট্রাকচার গুলো একটু মনে রাখতে হয়। এই ইউজ টু দিয়ে আপনার সামনে অনেক বাক্য আসবে,
যেমন আমি প্রতিদিন অফিসে যেতাম, আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আমি প্রতিদিন তার সাথে 30 মিনিট করে মোবাইল ফোনে কথা বলতাম, আমি প্রতিদিন সকাল বেলায় 2 গ্লাস জল খেতাম। এই অতীতের নিয়মিত অভ্যাস বোঝালে সেখানে আমাকে ইউজ টু ব্যবহার করতে হবে। ইউএসইডি, ইউজ টু। এই কথা বলার ফ্লুয়েন্সি আসলে ওদের অ্যাকসেন্টটাও চলে আসবে, আস্তে আস্তে এটা সম্ভব হবে। এরপর দেখেন ক্যান, আই ক্যান স্পিক ইংলিশ, আই কুড ম্যানেজ হিম, আই মাস্ট লার্ন কম্পিউটার, আই হ্যাভ টু আর্ন, আই ইউজ টু স্মোক, আই মে গো টু শপিং, আই মাইট হেল্প হিম, আই হ্যাড টু টলারেট টু লট অফ অ্যানাপডস। আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল। টলারেট মানে সহ্য করা, যে হয়েছিল। হ্যাড টু এর ব্যবহার, হ্যাঁ হ্যাড টু মনে রাখবেন, একটু পরেই আমাদের এগুলা কাজে লাগবে। প্যাটার্ন থ্রিতে রয়েছে দেখেন, আমি অবশ্যই হব, আই মাস্ট বি। এগুলো একটু পড়েন তো, আমি অবশ্যই হব, আই মাস্ট বি। আই মাস্ট বি, আমি অবশ্যই হব। আই হ্যাভ টু বি, আমাকে হতে হবে। না, তোমাকে হতে হবে, ইউ হ্যাভ টু বি। ইউ হ্যাভ টু বি, তোমাকে হতে হবে। ইউ ক্যান বি, তুমি হতে পারো। ইউ কুড বি, তুমি হতে পারতে। হুম আই আই মে বি, আমি হতেও পারি। হুম আই হ্যাড বি, তুমি হতেও পারতাম, হুম আমি হতে পারতাম। হুম ইউ নিড টু বি, হুম তোমার হওয়া দরকার। হুম আই হ্যাভ দ্য রাইট টু বি, হুম। আমার আমার হওয়ার হওয়ার অধিকার আছে, হওয়ার অধিকার আছে। দেখেন আই ইউ, হ্যাভ। ইউ নিড টু বি, উপরেটা ইউ নিড টু বি, তোমার হওয়া দরকার। আপনার ছেলের খুব ভালো মেধা, আপনি তাকে বলছেন যে ইউ নিড টু বি আ ডক্টর ইন আমেরিকা, ইউ নিড টু বি অ্যান ইঞ্জিনিয়ার ইন আমেরিকা। তোমার আমেরিকায় একজন ডাক্তার হওয়া দরকার, তোমার আমেরিকায় একজন ইঞ্জিনিয়ার হওয়া দরকার, তোমার আমেরিকায় একজন। হ্যাঁ, এই রুলটা কোথায় ব্যবহার করবেন? আপনি যখন কাউকে বলবেন তোমার তো ভালো ব্রেন, তোমার ডাক্তার হওয়া দরকার, তোমার ইঞ্জিনিয়ার হওয়া দরকার, তোমার ব্যবসায়ী হওয়া দরকার, তখন নিড টু বি দিতে হবে। কি দিতে হবে? নিড টু বি। আর যখন দিবেন হ্যাড টু বি, তখন আমি হতে পারতাম, আমি হতে পারতাম, আই হ্যাড টু বি। আমি হতেও পারি, আই মে বি। আপনি পরীক্ষা দিয়ে এসে বাড়ি এসে বলছেন যে মা, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি গোল্ডেন এ প্লাস পেতেও পারি। আমি ডাক্তার হতেও পারি। তুমি হতে পারো, ইউ কুড বি। তুমি হতে পারতে, ইউ কুড বি। এই স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে। আমি অবশ্যই যত্নবান হব, আই মাস্ট বি কেয়ারফুল। তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো, ইউ ক্যান বি। ক্যান মানে পারা, ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর, ইউ ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর। তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে, ইউ কুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইউ কুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আই মে বি অ্যান এন্টারপ্রিনিয়র। এন্টারপ্রিনিয়র শব্দের অর্থ হচ্ছে উদ্যোক্তা। কি হবে? উদ্যোক্তা। উদ্যোক্তা অর্থাৎ যারা এই যে বিভিন্ন ব্যবসা বা ইসে যারা প্রথম শুরু করে, উদ্যোক্তা বলে, এন্টারপ্রেনিয়র। তো এইগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। অনেকদিন আগে যে মানে সেন্টেন্স অ্যানালাইসিস, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এগুলো কিন্তু আমাদেরকে করা শিখতে হবে। তো আমরা সেই দেখেন প্রেজেন্টেশন থেকে কোথায় চলে গিয়েছিলাম, ইংরেজি ভাষাটা ঠিক এইরকমই চেইন সিস্টেম। এক জায়গা ধরে টান দিলে অন্য জায়গা থেকে চলে আসে। এটা অবশ্যই যেমন সাবজেক্টের সাথে ভার্ব সম্পর্কিত, ভার্বের সাথে অবজেক্ট সম্পর্কযুক্ত। এইভাবে আমাদেরকে বিষয়গুলো শিখতে হবে, এগোতে হবে। আমি আরেকটা বিষয় আজকে যে শুরু করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এইরকম, জাস্ট ওয়েট। এই যে, অর্থাৎ যেমন আমরা যখন এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করব, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলের ভিতরে কিন্তু এটা রয়েছে যে সাবজেক্টকে কোনো কাজ করতে হয়, তখন আমরা এম টু, ইজ টু, আর টু, অস টু, ওয়্যার টু ব্যবহার করব। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, যেমন দেখেন রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, রহিম ইজ টু গো টু অফিস এভরি ডেই। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। আচ্ছা, রুমাকে প্রত্যহ রান্না করতে হয় না, তখন অ্যাম নট টু, ইজ নট টু, আর নট টু এটা দিতে হবে। রুমা ইজ নট টু কুক রাইস, রহিম ইজ নট টু গো টু অফিস, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। বুঝতে পেরেছেন? খুবই সহজ। এখানে রুমা ইজ টু কুক রাইস ডেইলি, আর এখানে রুমা ইজ নট টু, শুধু ইজের পরে একটা নট যোগ করতে হবে। ইজের পরে একটা কি দিতে হবে? নট যোগ করতে হবে। রুমা ইজ নট টু কুক রাইস ডেইলি। একটা পারলে আরেকটা অটোমেটিকলি পারা যায়। এরপর দেখেন
যখন এটা ইন্টারোগেটিভ করবেন তখন ওই অ্যাম ইজারটা প্রথমে আনতে হবে, আর কিচ্ছু না। রুমাকে কি রান্না করতে হয়? ইজ রুমা টু কুক রাইস? রহিমকে কি রহিমকে কি অফিসে যেতে হয়? ইজ রহিম টু গো টু অফিস? আপনি কাউকে বলছেন যে তোমাকে কি প্রচুর পরিশ্রম করতে হয়? তোমাকে কি সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়? এই কাজগুলো ইজ রহিম টু গো টু অফিস, ইজ রুমা টু কুক রাইস, আর স্টুডেন্টস টু স্টাডি মাস, এইভাবে বাক্যগুলো করতে হবে। এরপর কি দেখেন, অস টু, ওয়্যার টু। অতীতে কাউকে কোনো কাজ করতে হয়েছিল বা হতো এমন বুঝালে অস টু বা ওয়্যার টু হবে। আই অস টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হতো। আই ওয়াজ টু কুক রাইস, আমাকে রান্না করতে হতো। তোমাকে প্রচুর বই পড়তে হতো। ইউ ওয়্যার টু স্টাডি মাস, ইউ ওয়্যার টু স্টাডি মাস, তোমাকে প্রচুর বই পড়তে হতো। মনে রাখবেন বাংলাগুলা। আমাকে ভাত খেতে হতো, তখন অস টু ওয়্যার টু। অনেক এখানে হ্যাড টু ব্যবহার করে না, হ্যাড টুটা হবে কখন জানেন? যখন বাংলায় হবে করতে হয়েছিল, করতে হয়েছিল। হ্যাঁ, যেমন আমাকে ঢাকায় যেতে হয়েছিল। হুম, ইয়েস, হ্যাঁ। যখন হ্যাভ টু কখন হয়? করতে হবে বা করতে হবে, ইয়েস। আর করতে হয় হলে অ্যাম টু, ইজ টু, আর টু। হয় হলে ইজ টু, করতে হয়েছিল ওয়াজ টু, হ্যাঁ, করতে হবে হলে হ্যাভ টু, হ্যাভ টু এখানে। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাভ টু। আবার আরেকটা দেওয়া যায় করতেই হতো, তখন উইল হ্যাভ টু, মানে করতেই হবে, যেতেই হবে। আবার আরেকটা রয়েছে অবশ্যই যেখানে যেতে হয়, তখন আই মাস্ট হ্যাভ টু, আই মাস্ট হ্যাভ টু গো টু ঢাকা, আমাকে অবশ্যই ঢাকায় যেতে হবে। আমাকে আগামীকাল অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে, এক্ষেত্রে মাস্ট হ্যাভ টু, মাস্ট এটা ব্যবহার করবেন। যাই হোক, এটা আমরা ধাপে ধাপে দেখবো। এখানে যেমন আরো বলেছে দেখেন, এইটাও লাগবে আমাদের ল্যাঙ্গুয়েজ ড্রিলে। বি সাপোজ টু, ইউজ অফ বি সাপোজড টু, SUPPOSED, বি সাপোজড টু, সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র যুক্ত থাকলে সেখানে এই সাপোজড টু ব্যবহার করতে হয়। যেমন দেখেন, রহিমের কলেজে যাওয়ার কথা, রহিম ইজ সাপোজড টু গো টু কলেজ, সাপোজড, এটা ডি আসবে কথার ভিতরে। আমার ঢাকায় যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু ঢাকা। করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা, করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম। হ্যাঁ, তারপর বলছে রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, তখন ওই রহিম ইজ নট সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি। আমাদের আজ বই পড়ার কথা না, উই আর নট সাপোজ টু রিড বুকস টুডে। এই ধরনের বাক্যকে যখন প্রশ্নবোধক করবেন তখন কেমন হবে? রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা? ইজ রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে? আমাদের কি আজ বই পড়ার কথা? আর উই সাপোজ টু রিড বুকস টুডে? এখানে আমরা শুধু জাস্ট অ্যাফার্মেটিভের পরিবর্তন হবে, নেগেটিভ হলে কি হবে, ইন্টারোগেটিভ হলে কি হবে, সেই বিষয়টা আমরা এখানে একটু দেখেছি। এখন আমরা একটু সরাসরি ল্যাঙ্গুয়েজ ড্রিলে চলে যাই। আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা যেখানে করেছিলাম সেইখান থেকে একটু ফিডব্যাক নিব, প্লাস আমরা এইগুলা একটু দেখব। আচ্ছা, সে একটি গাড়ি চালায়, এটা আমরা দেখেছিলাম। এইখান থেকে আমরা শুরু করি। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। হি রাইটস দ্য লেটার, সে একটি চিঠি লিখে। সে একটি চিঠি লেখে না, হি ডাজন্ট রাইট এ লেটার। সে একটি চিঠি লিখে। সে কি একটি চিঠি লিখে? ডাজ হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লিখে না, ডাজন্ট হি রাইট এ লেটার? সে কখন একটি চিঠি লেখে? হোয়েন ডাজ হি রাইট এ লেটার? সে কখন চিঠি লিখে না, হোয়েন ডাজন্ট হি রাইট এ লেটার? সে কখন চিঠি লেখে না, হোয়েন ডাজন্ট হি রাইট এ লেটার? সে কেন চিঠি লিখে? হোয়াই ডাজ হি রাইট এ লেটার? সে কেন চিঠি লিখে না, হোয়াই ডাজন্ট হি রাইট এ লেটার? সে কোথায় একটি চিঠি লিখে? হোয়ার ডাজ হি রাইট এ লেটার? সে কোথায় একটি চিঠি লিখে না, হোয়ার ডাজন্ট হি রাইট এ লেটার? সে কিভাবে চিঠি লিখে? হাউ ডাজ হি রাইট এ লেটার? সে কিভাবে একটি চিঠি লেখে না, হাউ ডাজন্ট হি রাইট এ লেটার? সে কতবার একটি চিঠি লিখে? হাউ মেনি টাইমস ডাজ হি লেটার? সে কতক্ষণ ধরে এই চিঠিটি লিখে? হাউ লং ডাজ হি রাইট লেটার? ইয়েস, হাউ লং হলে কতক্ষণ, আর কতবার হলে হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন। হাউ অফেন মানেও হচ্ছে কতবার, অফটেন না, এটা অফেন বলবো। হাউ অফেন, কতবার। হ্যাঁ, আমরা এখানে টেন্স পরিবর্তন করে আরো কি করতে পারি? বলছে যে এইগুলা ট্রান্সলেট অ্যান্ড প্র্যাকটিস করার পর
নতুন আরো 5টি ভার্ব দিয়ে 14টা করে সেন্টেন্স তৈরি করতে হবে। কিভাবে? আপনি ড্রাইভ দিয়ে করতে পারবেন, আপনি ড্র, গো, প্লে, স্পিক। এই যে যেমন এখানে বলেছে শেষের দুইটা, সে কতবার একটি চিঠি লেখে। ড্রাইভ দিয়ে যদি করেন কেমন হবে? সে কতবার একটা গাড়ি চালায়, সে কতবার একটা গাড়ি চালায়, সে কতক্ষণ ধরে একটা গাড়ি চালায়। এই যে এখানে একটি চিঠি লেখে, রাইটের পরিবর্তে ড্রাইভ দিবেন, কখনো ড্রাইভের পরিবর্তে ড্র দিবেন, কখনো গো দিবেন, কখনো প্লে দিবেন, কখনো স্পিক দিবেন। এ বাদেও আপনি অনেক ভার্ব রয়েছে, এই জন্য আমি বলি যে প্রচুর পরিমাণে অবসর সময়ে ভার্ব মুখস্থ করতে হবে। কারণ ভার্ব ইজ কল্ড দা, বিকজ ভার্ব ইজ কল্ড দা হার্ট বিট অফ আ সেন্টেন্স। ভার্ব ইজ কল্ড দা হার্ট বিট অফ আ সেন্টেন্স। এরপর টেন্সের পরিবর্তন করব। আগে যে 5টি ভার্ব দিয়েছি সেইগুলো পরিবর্তন করে, যেমন সে কতবার একটি চিঠি লেখে, এইটা না বলে আপনি বলতে পারেন সে কতবার একটা চিঠি লিখেছিল। আপনি ভবিষ্যতে করতে পারেন সে কতবার একটা চিঠি লিখবে, সে কতবার একটি চিঠি লিখবে। পরিবর্তন ঘটানো শিখতে হবে। একটা বাক্য, এই যে সে কতবার একটি চিঠি লেখে, সে কতবার একটি চিঠি লিখেছিল, সে কতবার একটি চিঠি লিখবে, একটা বাক্যকে না শত শত ভাবে রূপান্তর করিয়ে দেখানো যায়। কতবার একটা চিঠি লিখতে থাকবে। এটাও করতে পারি, সে কতবার একটি চিঠি লিখতে থাকবে, সে কতবার একটি চিঠি লিখিতেছে, সে কতবার একটি চিঠি লিখিতেছিল, সে কতবার একটি চিঠি লিখিয়াছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিভিন্ন ভাবে। অর্থাৎ একবার যদি আপনি এখানটায় পাকা হতে পারেন, দেখবেন যারা হারমোনিয়াম বাজিয়ে গান করে, হারমোনিয়াম বাজাতে বাজাতে যখন মুখস্থ হয়ে যায়, তখন রাতের অন্ধকারেও কিন্তু ওই বাটন গুলাতে হাত চলে যায়, আপনি না দেখেও বাজাতে পারবেন। যারা দেখবেন সাইকেল বা মোটর সাইকেল চালায়, এইটা একসময় চালাতে চালাতে এটা নিয়ে খেলাও করা যায়। যেমন সার্কাসে দেখবেন হাতে হ্যান্ডেল না ধরে হাত ছাড়া দিয়েও সাইকেল চালায়, খেলা করা যায়। এই তাল, লয়, সুর, অর্থাৎ যে কোনো জিনিস নিয়ে গবেষণা করতে করতে ওইটা কিন্তু একসময় খুব ইজি হয়ে যায়, তখন ওইটা নিয়ে খেলা করা যায়। তো এই নিয়মগুলো শিখতে শিখতে এমন হয়ে যাবে, তখন আপনি নিজেই একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারবেন। আর এইটা পারা মানেই হলো ফ্লুয়েন্টলি ইংরেজি ভাষাটা শিখে যাওয়া। তো যাই হোক, এখানে এই ভার্ব গুলো নিয়ে করতে হবে। এখানে আরো রয়েছে, এগুলো একটু করব। এই পাস্ট টেন্সে চলে এসেছে, সে একটা চিঠি লিখেছিল। হি রোট এ লেটার। সে কি একটি চিঠি লিখেনি? সে কি একটি চিঠি লিখেনি? ডিডেন্ট হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লিখেছিল? সে কি একটি চিঠি লিখেছিল? ডিড হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লিখেনি? ডিডেন্ট হি রাইট এ লেটার? সে কখন একটি চিঠি লিখেছিল? হোয়েন ডিড হি রাইট এ লেটার? সে কখন চিঠি লিখেনি? হোয়েন ডিডেন্ট হি রাইট এ লেটার? সে কেন চিঠি লিখেনি? হোয়েন ডিড হি রাইট এ লেটার? হোয়েন হোয়েন ও কেন? হোয়াই ডিড হি রাইট এ লেটার? সে কেন চিঠি লিখেনি? হোয়াই ডিডেন্ট হি রাইট এ লেটার? সে কোথায় একটি চিঠি লিখেছিল? হোয়ার ডিড হি রাইট এ লেটার? সে কোথায় একটি চিঠি লিখেনি? হোয়ার ডিডেন্ট হি রাইট এ লেটার? সে কিভাবে একটি চিঠি লিখেছিল? হাউ ডিড হি রাইট এ লেটার? সে কিভাবে একটি চিঠি লিখেনি? হাউ ডিডেন্ট হি রাইট এ লেটার? সে কিভাবে একটি চিঠি লেখেনি, হাউ ডিডেন্ট হি রাইট এ লেটার। সে কিভাবে কাজটি করেনি, সে কিভাবে একটি চিঠি লিখেছিল। 11 নাম্বার, আপনি বললেন সে কিভাবে কাজটি করেছিল, সে কিভাবে আমেরিকায় গিয়েছিল, সে কিভাবে একটা আইফোন কিনেছিল। একটা বাক্য দিয়ে এই কিভাবে দিয়ে অনেক বাক্য করা যায়। যেমন 6 নাম্বার দেখেন, সে কখন চিঠি লেখেনি, তাহলে বলা যায় সে কখন ভাত খায়নি, সে কখন স্কুলে যায়নি, সে কখন বাজারে যায়নি। তারপর বলছে সে কেন চিঠি লিখেছিল, এখানে বলা যায় সে কেন বই পড়েছিল, সে কেন আত্মহত্যা করেছিল, সে কেন তার ছেলেকে মেরেছিল। তাহলে এই যে দেখছেন, এই ভার পরিবর্তন করে করে এখানে সে, বারবার সে না বলে আপনি এখানে পরিবর্তন করতে পারেন আমরা। আমরা কেন চিঠি লিখেছিলাম, আমরা কেন মাছ ধরেছিলাম, আমরা কেন ঢাকায় গিয়েছিলাম, আমরা কেন বাংলাদেশে ছিলাম। বিভিন্ন ভাবে রূপান্তর করা শিখতে হবে, ট্রান্সফরমেশন। এটা যখন পারা যাবে, আর দেখেন এমনি ফ্লুয়েন্সি চলে আসতেছে, ধাপে ধাপে ধীরে ধীরে আসতেছে। এটা নিজে একটু চিন্তা করে দেখেন, আরো আসবে। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, কোনো কাজ রাতারাতি হয় না, একটা প্রবাদ বাক্য। তো আসলে আমরা এতদিন থেকে আমাদের মরিচা পড়ে গিয়েছে, সেই মরিচাটা জংটা আমাদেরকে আস্তে আস্তে ঘষে ঘষে
এটা তুলতে হবে। এবং এটা সম্ভব। নিজেদের ভিতরে পরস্পর ইংলিশে কথা বলবেন। আপনি যখন গোসল করবেন, আপনি বাথরুমে যাবেন, আপনি রাস্তায় হাঁটছেন, আপনি একা একা রান্না করছেন, ইংলিশে বলতে হবে, নাও আই এম কুকিং, আফটার কুকিং রাইস আই উইল গো টু অফিস, দেন আই উইল ফোন টু মাই ইল্ডার সন, অ্যান্ড আফটার কামিং ব্যাক ফ্রম অফিস আই উইল গো টু মার্কেট and I will buy some vegetables and fish. There is no fish and vegetables in my kitchen, in my fridge. বিভিন্ন ভাবে নিজে নিজে বলবেন, সারাদিন যা যা করেন সেইগুলো ইংরেজিতে বলতে পারলেই ইংরেজিটা শেখা হয়ে গেল। আপনি একজনকে বলছিলেন যে আমাদের ভাষা শিখতে হবে, এখানে কারোর সাথে যেন আমরা কথা বলতে পারি, বা কোনো ভিলেজ সাইডে গেলাম তাদেরকে যেন কৃষি সম্পর্কে বা এগুলো আমরা বুঝাতে পারি। তো এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে কথাগুলা, এইগুলা যদি ইংলিশে বলা যায়, আমরা ইংরেজি শিখে গেলাম। তো এগুলো বলা যাবে কিভাবে? নিজেদের সঙ্গে নিজেরা কথা বলে প্র্যাকটিস করতে হবে, নিজের ভিতরে আরেকজনকে সৃষ্টি করতে হবে। আপনি এ, সে হচ্ছে বি, এই এ আর বি এর ভিতরে কথোপকথন করতে হবে। আচ্ছা, এইবার দেখেন ড্র দিয়ে বলবেন সে একটি ছবি আঁকবে, টেন্স কিন্তু পাল্টে গেছে, ফিউচার। সে একটি ছবি আঁকবে, হি উইল ড্র এ পিকচার। সে সে একটি চিঠি আঁকবে না, হি ওন্ট ড্র এ পিকচার। সে কি একটি চিঠি আঁকবে? ছবি, চিঠি না, ছবি। ও, সে কি একটি ছবি আঁকবে? উইল হি ড্র এ পিকচার? সে কি একটি ছবি আঁকবে না? ওন্ট হি ড্র এ পিকচার? সে কখন একটি ছবি আঁকবে? হোয়েন উইল হি ড্র এ পিকচার? সে কখন একটি ছবি আঁকবে না? আহ, সে কখন একটি ছবি আঁকবে না? হোয়েন ওন্ট হি রাইট এ ড্র এ পিকচার? সে কেন একটি ছবি আঁকবে? Why won't he why will he draw a picture? সে কেন একটি ছবি আঁকবে না? Why won't he draw a picture? সে কিভাবে একটি ছবি আঁকবে? How will he draw a picture? সে কিভাবে একটি ছবি আঁকবে না? How won't he draw a picture? সে কোথায় একটি ছবি আঁকবে? Where will he draw a picture? সে কোথায় একটি ছবি আঁকবে না? Where won't he draw a picture? হোয়ার ওয়েন্ট হি ড্র এ পিকচার। তারপর সে কোথায়, সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে, হাউ লং। হ্যাঁ, হাউ লং উইল হি ড্র এ পিকচার? সে কতবার একটি ছবি আঁকবে? হাউ মেনি টাইম হি ড্র এ পিকচার? না, হাউ মেনি টাইমস উইল হি ড্র এ পিকচার, এখানে উইল দিতে হবে, হ্যাঁ, ফিউচারে উইল আসবে। তারপর সে একটি ছবি আঁকিতেছে, হি ইজ ড্রয়িং এ পিকচার। সে একটি ছবি আঁকিতেছে, হি ইজ ড্রয়িং এ পিকচার। সে একটি ছবি আঁকতেছে, সে একটি ছবি আঁকিতেছে, আঁকিতেছে না। হি ডাজন্ট, না, হি ইজন্ট, হি ইজন্ট, না, ছবি আঁকিতেছে, ইজন্ট ড্রয়িং এ পিকচার। সে কি একটি ছবি আঁকিতেছে? ইজ হি ড্রয়িং এ পিকচার? ইজ হি ড্রয়িং এ পিকচার, সে কি একটি ছবি আঁকিতেছে। তাহলে এটা পাস্ট ফর্মেও করা যায়, সে একটি ছবি আঁকিতেছিল, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। সে একটি ছবি আঁকিতেছিল, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস কে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, যে এখানে বলেছে সে একটি ছবি আঁকিতেছে, এক নাম্বার, হি ইজ ড্রয়িং এ পিকচার। সে একটি ছবি আঁকিতেছে না, হি ইজ নট ড্রয়িং এ পিকচার। এটাকে যদি বলি সে একটা ছবি আঁকিতেছিল, হি ওয়াজ ড্রয়িং এ পিকচার। সে একটা ছবি আঁকিতে ছিল না, হি ওয়াজ নট ড্রয়িং এ পিকচার। হি ওয়াজ নট ড্রয়িং এ পিকচার। হি ওয়াজ নট ড্রয়িং এ পিকচার। তারপর দিয়েছে সে কি একটি ছবি আঁকিতেছে না, ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার, 4 নাম্বার। সে কি একটি ছবি আঁকিতেছে না, ইজন্ট হি ড্রয়িং এ পিকচার? সে কখন একটি ছবি আঁকিতেছে? হোয়েন হোয়েন ইজ হি ড্রয়িং এ পিকচার? সে কখন একটি ছবি আঁকিতেছে না। হোয়েন ইজন্ট হি ড্রয়িং এ পিকচার? সে কেন একটি ছবি আঁকিতেছে না? কেন একটি ছবি আঁকিতেছে? হোয়াই ইজ হি ড্রয়িং এ পিকচার? কেন আঁকিতেছে না? না, সে কেন, সে কেন একটি ছবি আঁকিতেছে না? হোয়াই ইজন্ট হি ড্রয়িং এ পিকচার? সে কিভাবে একটি ছবি আঁকিতেছে? হাউ ইজ হাউ ইজ হি ড্রয়িং এ পিকচার? সে কিভাবে একটি ছবি আঁকিতেছে না। হাউ ইজন্ট হি ড্রয়িং এ পিকচার? সে কোথায় একটি ছবি আঁকিতেছে? হোয়ার ইজ হি ড্রয়িং এ পিকচার? সে কোথায় একটি ছবি আঁকিতেছে না। হোয়ার ইজন্ট হি ড্রয়িং এ পিকচার? সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকিতেছে? হাউ লং ইজ হি ড্রয়িং এ পিকচার? সে কতবার একটি ছবি আঁকিতেছে? হাউ অফেন, হাউ অফেন না, হাউ মেনি টাইমস ইজ হি ড্রয়িং এ পিকচার?
হাউ মেনি টাইমস ইজ হি ড্রয়িং এ পিকচার। আচ্ছা, তাহলে এই যে সে কতবার একটি ছবি আঁকিতেছে, হাউ মেনি টাইমস ইজ হি ড্রয়িং এ পিকচার। এইভাবে যদি আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করি, আমরা কেন পারবো না? এখানে দেখেন, এই যে বলছে সে একটি ছবি আঁকিতেছে না, সে একটি কাজ করিতেছে না, সে ঢাকায় যাইতেছে না, সে একটা গান গাচ্ছে না। অর্থাৎ একটা বাক্য দিয়ে আমরা এখানে ছবি আঁকার ড্র, এইটার পরিবর্তে আমরা ড্রাইভ আনতে পারি, প্লে আনতে পারি, সিং আনতে পারি, ইট আনতে পারি। হ্যাঁ, কত বাক্য আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। এই পরিবর্তনটা যখন শিখে যাব, তখন কিন্তু আমাদের আর কেউ আটকাতে পারবে না। আমরা ফুটবল খেলিতেছিলাম, কি হবে? উই ওয়ার প্লেইং ফুটবল। এখানে সাবজেক্ট কি এসে গেল? উই। আমরা ফুটবল খেলিতেছিলাম, কি হবে? উই ওয়ার। আমরা ফুটবল খেলিতেছিলাম, উই ওয়ার, না উই প্লেড, খেলতেছিলাম, উই ওয়ার প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলতেছিলাম না, উই ওয়ার নট প্লেইং ফুটবল। আমরা কি ফুটবল খেলতেছিলাম? ওয়ার উই প্লেইং ফুটবল? আমরা কি ফুটবল খেলতেছিলাম না, ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল? নাকি? ঠিক আছে, ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল। আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম? হোয়ার ওয়ার উই প্লেইং ফুটবল? আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম না, ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল? আমরা হোয়ার ওয়ারেন্ট উই, হ্যাঁ, হোয়ার ওয়ারেন্ট উই। আমরা কেন ফুটবল খেলতেছিলাম? হোয়াই ওয়ার উই প্লেইং ফুটবল? আমরা কেন ফুটবল খেলিতেছিলাম না, হোয়ার ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল? আমরা কখন ফুটবল খেলতেছিলাম? হোয়ার হোয়েন হোয়েন ওয়ার উই প্লেইং ফুটবল? আমরা কখন ফুটবল খেলতেছিলাম না, হোয়েন ওয়ারেন্ট উই প্লেইং ফুটবল? আমরা কিভাবে ফুটবল খেলিতেছিলাম, হাউ ওয়ার উই প্লেইং ফুটবল? হাউ ওয়ার উই প্লেইং ফুটবল। আচ্ছা, তারপর এখানে আরো রয়েছে, তোমরা বই পড়তে থাকবে, তোমরা বই পড়তে থাকবে না। হ্যাঁ, অনেক এখানে ল্যাঙ্গুয়েজ ড্রিল মানে অনেক বাক্য দিয়েছি। এই বাক্যগুলো আমরা ধাপে ধাপে এখান থেকে এগোবো। এরপর দেখেন, আমরা এগুলো যখন করে ফেলবো, যখন আমাদের টোটাল সব 15 থেকে 16টা ল্যাঙ্গুয়েজ ড্রিল আমরা করব, করার পরে আমরা এই ডায়লগ গুলো করব, কনভারসেশন। কনভারসেশন না করলে পাকাপোক্ত হওয়া যায় না। দেখেন, স্কুলে দেরি হয়েছে তাই রুবেল বলছে, সোহেল তুমি কি সব সময় সময় মতো আসো? সোহেল বলছে, হ্যাঁ, আমি সব সময় সকাল 8টার আগে আসি। তুমি কেন এত দেরি করো? রুবেল বলছে, আমি প্রতিদিন দেরি করি, আমি সকালে দেরিতে উঠি। সোহেল বলছে, তুমি কেন দেরিতে ওঠো? তুমি কি রাতে পড়াশোনা করো? রুবেল বলছে, হ্যাঁ, আমি রাতে দেরি করে পড়ি, তাই সকালে ঘুম ভাঙে না। শিক্ষক বলছে, রুবেল তুমি প্রতিদিন দেরি কেন করো? রুবেল বলছে, স্যার, আমি চেষ্টা করি কিন্তু আমি সব সময় ব্যর্থ হই। শিক্ষক বলছে, তুমি যদি চেষ্টা করো, তুমি সময় মতো আসতে পারো। সোহেল বলছে, স্যার, আমি তাকে প্রতিদিন ডাকি কিন্তু সে শোনে না। এই বাক্যগুলো এখানে ইংলিশ এদের অ্যান্সার শিটটাও রয়েছে, কিন্তু আমরা এগুলো না দেখে দেখে করার চেষ্টা করব। অনেক ডায়লগ এখানে দেখেন, বলছে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস উইথ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। গল্প হারানো বইয়ের খোঁজে, রহিম এবং করিম আর রহিমের মা। এই সংলাপগুলো আমাদেরকে ধীরে ধীরে শিখতে হবে। তো সংলাপ শেখার আগে আমরা এই কনভারসেশন গুলো একটু প্র্যাকটিস করব, অর্থাৎ সরি, ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমরা করব। আর ল্যাঙ্গুয়েজ ড্রিলের ফাঁকে ফাঁকে আমরা এই স্ট্রাকচার গুলো একটু দেখব। যেমন কথা আছে, সাপোজ টু, কথা ছিল ওয়াজ সাপোজ টু। রুমার কলেজে কলেজে আসার কথা ছিল, রুমা ওয়াজ সাপোজ টু কাম টু কলেজ। তার এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার এট 10 AM। আর এই ধরনের বাক্য না বোধক বা নেগেটিভ হলে কি হয়? রুমার কলেজে আসার কথা ছিল না, রুমার কলেজে আসার কথা ছিল না। রুমা ওয়াজ নট রুমা ওয়াজ নট সাপোজ টু কাম টু কলেজ। তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল না, হি ওয়াজ নট সাপোজ টু কাম হেয়ার এট 10 AM। হি ওয়াজ নট সাপোজ টু কাম হেয়ার এট 10 AM। তার এখানে 10টার সময় আসার কথা ছিল না। রুমার কি কলেজে আসার কথা ছিল? ওয়াজ রুমা সাপোজ টু কাম টু কলেজ? তার কি এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল? ওয়াজ হি সাপোজ টু কাম হেয়ার এট 10 AM? রুমার কি কলেজে আসার কথা ছিল না? ওয়াজেন্ট রুমা সাপোজ টু কাম টু কলেজ? এই যে রুমার কি কলেজে আসার কথা ছিল না, এগুলাকে বলে নেগেটিভ ইন্টারোগেটিভ। একটা বাক্য দিয়ে আমরা যেমন 30টা বাক্য শিখেছি, তো প্রথম 4টা বাক্য আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। প্রথম 4টা বাক্য কি কি? অ্যাফার্মেটিভ, সেখান নেগেটিভ, থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ।
প্রত্যেকটা বাক্য, পৃথিবীর প্রতিটা বাক্যকে যদি এই 4 ভাবে করা যায়, শেখা যায়, সব কিছুতেই কথা বলা অনেক সহজ হয়ে যায়। আপনি ভাত বেড়েছেন, ভাত তৈরি রেডি করে আপনার বাবুকে বলছেন যে তুমি কি ভাত খাবে, তুমি কি ভাত খাবে না, তুমি কখন ভাত খাবে, তুমি কখন ভাত খাবে না। এই যে দেখেন, এই কথাগুলোও কিন্তু আমরা ইংলিশে বলতে পারি। উইল ইউ ইট রাইস, ওয়ন্ট ইউ ইট রাইস, তুমি কখন, তুমি কি ভাত খাবে না, হোয়েন উইল ইউ ইট রাইস, তুমি কখন ভাত খাবে। আপনার ছেলে বলছে যে আই এম ডুইং সাম, আই এম ডুইং দ্য সাম, আমি অঙ্কটি করিতেছি। আফটার ফিনিশিং মাই সাম আই উইল কাম টু ইট, অঙ্কটি শেষ করার পর আমি খেতে আসবো। তাই এখানে বলছে রুমার কি কলেজে আসার কথা ছিল না, ওয়াজেন্ট রুমার সাপোজ টু কাম টু কলেজ, তার কি এখানে সকাল 10টার সময় আসার কথা ছিল না। এগুলো হচ্ছে সাপোজ টু। এরপর দেখেন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং উইল হ্যাভ টু। কি বলছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। যেমন সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হবে এমন বোঝালে হ্যাভ টু বা হ্যাজ টু। সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস মেইন ভার্ব, সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস মেইন ভার্ব। যেমন আমাকে খুলনায় যেতে হবে, আই হ্যাভ সাধারণভাবে টু। যেতে হবে, আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদেরকে সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট, ছাত্রদেরকে সৎ হতে হবে। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। আমাকে খুলনায় যেতে হবে না, তখন আই হ্যাভ নট টু দেওয়া যাবে না, কেননা এই হ্যাভ টুটা কিন্তু এখানে মেইন ভার্ব, মেইন ভার্বের সঙ্গে কখনো নট হয় না। যেমন দেখেন আই ইট রাইস, কখনো কি এটা বলি আমি ভাত খাই না, তখন আই নট ইট রাইস কি বলি, বলি না। আই ডু নট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। এখানেও ঠিক তদ্রূপ, আই হ্যাভ টু গো টু খুলনা, আমাকে খুলনায় যেতে হবে, আর আমাকে খুলনায় যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা। এখানে অনেকে কিন্তু আই হ্যাভ নট টু দিয়ে দেয় না। ছাত্রদেরকে সৎ হতে হবে না, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট। আচ্ছা, প্রশ্ন যখন করবেন তখন ওই অক্সিলারি ভার্বটা সবার শুরুতে চলে আসবে, আর কিচ্ছু হবে না। আমাকে কি খুলনায় যেতে হবে, ডু আই হ্যাভ টু গো টু খুলনা, ডু আই হ্যাভ টু গো টু খুলনা, দুইটা টু কেন, একটা হচ্ছে হ্যাভ টু এর সঙ্গে টু থাকে, আর একটা হচ্ছে খুলনা একটা জায়গা, তার পূর্বে প্রেপোজিশন টু বসেছে। ডু আই হ্যাভ টু গো টু খুলনা, আমাকে কি খুলনায় যেতে হবে। ছাত্রদের কি সৎ হতে হবে, ডু দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কি কাজটি করতে হবে, রহিমের কি কাজটি করতে হবে, ডাজ রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। হুম। আচ্ছা, এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ, আমাকে কি খুলনায় যেতে হবে না, ওই যে আমি বলেছি না, একটা রুলকে, একটা বাক্যকে 4টা করতে হবে, ইয়েস, এই 4টা করা আমাদেরকে শিখতে হবে। হুম। ডোন্ট, ডোন্ট আই হ্যাভ টু গো টু খুলনা, আমাকে কি খুলনায় যেতে হবে না। ছাত্রদের কি সৎ হতে হবে না, ডোন্ট দ্য স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। রহিমের কি কাজটি করতে হবে না, ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ডাজেন্ট রহিম হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। রহিমের কি কাজটি করতে হবে না। এখানে আরো রয়েছে যখন হ্যাড টু, যেমন জসিমকে অফিসে যেতে হয়েছিল, আমাকে তার সঙ্গে কথা বলতে হয়েছিল, তাদের বাসায় আমাকে খেতে হয়েছিল, আমাকে গতকাল কুমিল্লায় যেতে হয়েছিল, এই ধরনের হলে হ্যাড টু হবে। কি হবে, হ্যাড টু। জসিমকে অফিসে যেতে হয়েছিল, জসিম হ্যাড টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হয়েছিল, আই হ্যাড টু কুক রাইস। আমাদেরকে বই পড়তে হয়েছিল, উই হ্যাড টু রিড বুকস, উই হ্যাড টু রিড বুকস। জসিমকে, জসিমকে অফিসে যেতে হয়নি, তখন শুধু হ্যাড নট টু, জসিম হ্যাড নট টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হয়নি, আই ডিডেন্ট, সরি হ্যাড নট টুও দেওয়া যায় আর ডিডেন্ট হ্যাভ টুও দেওয়া যায়। তবে মনে রাখবেন ডিডেন্ট দিলে তখন আর হ্যাড হবে না, কারণ আমরা জেনেছি ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ডিড এর পরে ভার্বের বেস ফর্ম। বলছে আমাকে ভাত রান্না করতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু কুক রাইস। আমাকে বই পড়তে হয়নি, উই ডিডেন্ট হ্যাভ টু রিড বুকস। উই ডিডেন্ট হ্যাড টু দেওয়া যাবে না, তখন হ্যাড টু হবে। আচ্ছা, তো এইখানে আরো রুল রয়েছে, এগুলো আমরা প্র্যাকটিস করব। তো আমরা একটু পূর্ববর্তী ক্লাসের একটা একটু দেখি। যেমন সে একটি গাড়ি চালায়, এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো, কি হবে, হি ড্রাইভস আ কার। তারপর সে সে একটি সে একটি একটি গাড়ি আহ, চালিয়েছিল। হুম, হি ওয়াজ ড্রাইভিং এ কার। হুম। সে একটি না, গাড়ি সে চালাতো। একটি, সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার।
ড্রাইভ এর ও ভি টু, ড্রোভ। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। সে একটি গাড়ি উম, চালিয়েছে চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর 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 হি কেম বিফোর ওয়েন্ট টু হসপিটাল, বিফোর ওয়েন্ট টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, উম, সে একটি গাড়ি চালাতে থাকবে নাকি চালিয়ে একই কথা না না, নাকি? চালিয়ে থাকবে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, হি উইল হ্যাভ ড্রোভ ড্রিভেন, হ্যাঁ ভি3 হবে। হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস। তুমি অঙ্কটি করিয়া থাকবে, ইউ উইল হ্যাভ ডান দা সাম। ফিউচার পারফেক্ট টেন্স, হ্যাঁ মনে রাখতে হবে। টেন্সটা কিন্তু দেখেন এই ল্যাঙ্গুয়েজ মানে ড্রিল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এই ড্রিল করতে গেলে এই সমস্যাগুলো সামনে আসে এবং এটা কিন্তু সমাধান হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ ড্রিলটা খুব উপকারী। তারপর 10 নম্বর, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ইন সিন্স মর্নিং, ঠিক আছে। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর 5 days। সে আগামী 7 দিন ধরে গাড়ি চালাতে থাকবে, হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার চালাতে থাকবে। 12 নম্বর, চালাতে থাকবে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সময়ের উল্লেখ আছে। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর দ্য নেক্সট 7 days। নেক্সট 7 days। সে একটি গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে পারে, সামর্থ্য, হি মে ড্রাইভ এ কার। মেবি নাকি? না, মে হবে, মে। হি মে ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে পারতো, হি কুড নাকি হি মাইট। না, এখানে দেখেন 15 নম্বর, হি কুড ড্রাইভ এ কার, ক্যানের পাস্ট টেন্স কুড সামর্থ্য অর্থে। আবার একই বাক্য লিখেছি, সে গাড়ি চালাতে পারতো সম্ভাবনা অর্থে, তখন মে থেকে আসবে মাইট। 16 নম্বর, হি মাইট ড্রাইভ এ কার, হ্যাঁ সে একটি গাড়ি চালাইতো। 17 নম্বর, কি হবে? চালাইতো। উড অথবা উড, হ্যাঁ উড, হি উড ড্রাইভ আ কার। অথবা এখানে আপনি ইউজ টু দিয়ে করতে পারেন, সে চালাইতো, অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে একটি গাড়ি অবশ্যই চালাবে। 18 নম্বর, হি মাস্ট ড্রাইভ আ কার, হি মাস্ট ড্রাইভ। তার একটি গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালানোর সাহস করে, হি ব্রেভ। হি ডেয়ার টু ড্রাইভ এ কার, ডেয়ার টু মানে সাহস করা। এগুলো আমি হ্যাঁ হ্যাঁ তার একটি গাড়ি চালানো প্রয়োজন, হি নিড টু ড্রাইভ এ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে, না হয়, তাকে একটি গাড়ি চালাতে হয়। তাকে একটি হি ইজ টু ড্রাইভ এ কার। তাকে একটি গাড়ি চালাতে, এটা কি তাকে একটি গাড়ি চালাতে হতো। তাকে একটি গাড়ি চালাতে হতো। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, হ্যাঁ। এই যে দেখেন একটু আগে আমি এগুলো কিন্তু আপনাদেরকে পড়িয়ে নিয়েছি, হ্যাঁ। এই ওয়াজ টু, ওয়্যার টু, সাপোজ টু, হ্যাড টু। তার একটি গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানোর কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালাতে, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল। হি ওয়াজ টু হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ এ কার।
তাকে একটি গাড়ি চালাতে হবে। হুম, হি হি হ্যাভ টু ড্রাইভ ইট। তাকে একটি গাড়ি চালাতে হবে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? হি হ্যাভ টু অথবা হি উইল হ্যাভ টু, হ্যাঁ, হি উইল হ্যাভ টু ড্রাইভ আ কার। হি আচ্ছা, উইল হ্যাভ টু ড্রাইভ হ্যাঁ, ইট। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু, কি হবে? হি, হুম, একটি গাড়ি চালাতে হবে, তাহলে হি হ্যাভ হ্যাজ টু, টু না have হ্যাঁ, এখানে হি হ্যাজ টু এটা দেন, ভালো হবে, হি হ্যাজ টু। হ্যাঁ, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, হ্যাঁ, তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু, হি হ্যাড টু ড্রাইভ আ কার। তার বরং গাড়ি চালানো ভালো, তাহলে এখানে উড রেদার অথবা হ্যাড বেটার, উড রেদার অথবা, হ্যাঁ, ড্রাইভ এ ড্রাইভ কার, ইট। হ্যাঁ, তার একটি গাড়ি চালাতে হয়, সে একটি গাড়ি চালাতে হয় চায়, সে একটি গাড়ি চালাতে চায়, তখন কি হবে? হি ওয়ান্ট টু ড্রাইভ ইট। হি ওয়ান্টস, যেহেতু এখানে হি থার্ড পারসন, হি ওয়ান্টস টু ড্রাইভ এ কার। দেখেছেন তাহলে এগুলো, সে একটি গাড়ি চালাতে চায়, আপনি যদি বলেন সে একটা বাড়ি বানাতে চায়, সে আমেরিকায় যেতে চায়, সে একটা আইফোন মোবাইল কিনতে চায়, সে প্রধানমন্ত্রী হতে চায়, তখন এগুলো ওয়ান্টস টু দিয়ে করতে হবে। এই জন্য ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করলে একই সাথে টেন্স কাজে লাগে, ভয়েস চেঞ্জ সব কিছুর কিন্তু আমাদের প্র্যাকটিস হয়ে যায় এক জায়গায়। যেমন সুপার শপে আমরা কেন যাই? আমরা কিন্তু সেখানে একই ছাদের নিচেই সবকিছু পেয়ে যাই। হুম, তো এখানে ল্যাঙ্গুয়েজ ড্রিলটাও কিন্তু প্র্যাকটিস মানে হচ্ছে আমাদের ভাষাটা টোটাল সবকিছু এখানে কাজে লাগছে। আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি, তুমি কি 2 বছর ধরে ইংরেজি শিখছো? সে কতদিন যাবত ইংরেজি শিখছে? সে কেন 5 বছর ধরে ইংরেজি শিখছে? এগুলো হচ্ছে প্রেজেন্ট, অনেক রয়েছে এখানে, অনেক, আপনি 10-15 দিনে আমরা এটা শেষ করব আস্তে আস্তে। তবে আজকের যে মেইন বিষয়টা আমি আপনাদের, প্রশ্ন ছিল বলেন বলেন। ইজ টু, ওয়াজ টু, মানে এম টু যেটা বলি, হুম 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 এম টু, ইজ হুম টু, আর টু, হুম হুম এটা কি উইল টু ব্যবহার করা হয়? না, উইল টু কখনো হয় না, উইল টু দেওয়া যায় না, তো এখানে এখানে একটা, হ্যাভ ইয়েস, উইল টু এর পরিবর্তে হ্যাভ টু, হ্যাজ টু, ধন্যবাদ, ঠিক বলেছেন। না না না, উইল টু এটা কোনো শব্দই হয় না, উইল টু কখনো হয় না, এটা আমরা, হ্যাঁ, হবে অর্থে সেখানে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, অথবা সে অবশ্যই একজন ডাক্তার হবে, মাস্ট বি আ ডাক্তার, অবশ্যই যখন হবে 100% সম্ভাবনা সেখানে মাস্ট দিতে হবে। আর সাধারণভাবে হবে সেখানে উইল এর ব্যবহার না করে হ্যাভ টু বা হ্যাজ টু দিতে হয়, হ্যাভ টু বা হ্যাজ টু। আমরা অনেক দ্রুত গতিতে এগোচ্ছি, আমাদের আরো এগোতে হবে, তবে আমরা আগামী ক্লাসে এই বিষয়টা একটু দেখবো, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচটা আমি আজকে একটু শুরু করে দেই। এই পার্টস অফ স্পিচটা না জানলে, ওই যে আজকে কথা বলার সময় দেখবেন একটা জায়গায় আমরা আটকে গিয়েছিলাম, কোথায় জানি, ডিফারেন্স আর ডিফারেন্ট, হ্যাঁ, তো এই জায়গাগুলো আমাদেরকে কভার করতে গেলে আমাদের পার্টস অফ স্পিচ, ইংরেজি ভাষা শিখতে গেলে এর কোনো বিকল্প নেই। যেমন বাংলায় হচ্ছে পদ, আর ইংরেজিতে বলে পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের পার্টস। পার্টস অফ স্পিচ কাকে বলে? বলছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। উই ইউজ, উই ওয়ার্ড ইজ ইউজ, বলছে এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন আ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। যেমন করিম ইজ এ গুড বয়, এখানে কি বলছে? করিম ইজ এ গুড বয়, এই করিম একজন ভালো বালক, এটা কিন্তু একটা পার্টস অফ স্পিচ, করিম ইজ এ গুড বয়। আচ্ছা, যাই হোক, একটু স্লো হয়ে গেল। ওকে, তো এই যে জায়গাটা বলছিলাম পার্টস অফ স্পিচ, এই করিম ইজ এ গুড বয়, করিম একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা, এ একটা, গুড একটা, বয় একটা, প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে, আপনার একরকম নাম, আমার একরকম নাম। তো এই পার্টস অফ স্পিচটা আমরা দুইটা পড়া নিব, দুইটা আমরা পড়া নিব হচ্ছে, একটা নিব হচ্ছে অ্যাডভার্ব, আর একটা নিব হচ্ছে প্রেপোজিশন। এই যে দেখেন অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কেন নিব? বাক্য বড় করতে গেলে অ্যাডভার্বের কোনো বিকল্প নেই, অ্যাডভার্ব আর একটা হচ্ছে প্রেপোজিশন, এই দুইটা একটু দেখে রাখবেন, আমি এই পার্টস অফ স্পিচের শীটটা দিয়ে দিচ্ছি, এবং এই দুইটা দেখে আগামী ক্লাসে, হ্যালো, ক্যান ইউ হেয়ার মি, শুনতে পাচ্ছেন?